যৌক্তিকভাবে বের হয়েছে। আপনাদের জায়গায় আমি থাকলে আমিও তো থাকতে বের হয়ে যেতাম। তারপর আল্লাহর কাছে সংবিধানকে সমুন্নত রেখে এটাকে আমরা স্বাগত জানাই। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে লাগেজ ভর্তি ডলার, ইউরো সহ প্রায় 5 কোটি। আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন, তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি থেকে পালিয়ে বিদেশ যায়, এখন আবার নতুন পায়তারা শুরু করছে, নতুন গান শুরু করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ক্লিপ দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সাবেক বাংলাদেশ সরকারের যে অবনতি হয়েছে, যে প্রত্যাশিত দিয়েছে, উনি কিন্তু বাংলাদেশের থেকে মোটামুটি পালিয়ে গেছে, বাংলাদেশের সবাই জানে, আবার নাকি ফেরত আসবে। যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে চাই না, আমি কথা বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের সাবেক যে ফাটাকেষ্ট ছিল ব্যারিস্টার সুমন, উনি কেন পালাইলো? ওনার তো কোনো দোষা ছিল না, ওনার তো জনপ্রিয় ছিল, উনি ছিল দেশের পপুলার একজন ব্যারিস্টার। উনি এতটা জনপ্রিয় ছিল, ওনার জীবন ভরে যত ইনকাম করেছে, উনি বাড়ি করে নাই, গাড়ি করে নাই, বিভিন্ন জায়গায় উনি অনুদান দিয়েছে, বিভিন্ন জায়গায় অসহায় যারা তাদেরকে গাড়ি বাড়ি করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে, কারোর বাসস্থান না থাকলে তার বাসস্থানের ব্যবস্থা করেছে। সে হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাই তো বিগত দিনে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। উনি কেন পলাইলো? উনি যদি না পলাইতো ওনার কি হতো? দ্বিতীয়ত, উনি রাজনীতির মধ্যে উনি কিন্তু নতুন এসেছে, আগে পরে হয়তো উনি দল করতো, ওনার নিজের মুখ থেকে বলছে যে আমি ছাত্রলীগ করতাম, যে ছাত্রলীগ এখন করি না। উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এইবার নির্বাচন করে উনি পাশ করেছে এবং ওনার দলের থেকেই সমিত্তভাবে উনি নির্বাচন করেছে স্বতন্ত্রভাবে। দর্শক, আপনাদের সাথে এ কথাই আমি বলতে চাচ্ছি, উনি কেন পালাইলো? অবশ্যই ওনার মধ্যে কোনো ঘাপলা আছে এবং কিন্তু আছে। আরে ভাই, শস্যর মধ্যেই যদি ভূত থাকে তাহলে কি আর ভূত যাবে? আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে এতটা ভালো জানতাম আমরা, এতটা পপুলার জানতাম যে ওনার মধ্যে কোনো 2 নম্বরই হতে পারে না। আচ্ছা, আপনারা একটু ভাবেন, 2 নম্বরই যদি উনি না করবে তাহলে উনি কেন পালাইলো? কারণ হচ্ছে উনি তো রাজনীতিবিদ না, উনি হচ্ছে দলীয় কোনো কাউন্সিলর না, উনি হচ্ছে দলীয় কোনো নেতা না, উনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ আমাদের মতো। যে সরকার গঠন করবে উনি সেই সরকারে যোগদান করবে। তা কেন এই স্বতন্ত্র প্রার্থীরা কথা বলে নাই? এই নিয়ে হচ্ছে প্রশ্ন। যেমন আমাদের দেশে যত স্বতন্ত্র প্রার্থীরা ছিল, এই আন্দোলনকারীদের সাথে, ছাত্রদের সাথে, দেশবাসীদের সাথে কেউ জড়িত ছিল না। আসলে কি বাংলাদেশের সরকারের সাথে ওনারা এমন একটা চুক্তিপত্র করেছে, যেমন পুলিশ শাসনের জন্য পুলিশ প্রশাসনকে যা বলছে, পুলিশ প্রশাসন যেটা অর্ডার করে সেটাই হয়তো বাংলাদেশের সরকার মেনে নেয়। তবে দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই বিদেশে যে কি বলল, আমাদের বর্তমান রানিং যে সরকারে এসেছে সেই নতুন সরকারের বাবদি ওনার নাম নিতে চাচ্ছি না, ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, উনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন, এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না। এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই, দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো, বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন, 21শে গ্রেনেড হামলার মতো এই হামলা থেকে আপনি বেঁচে আসছেন। আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আছেন এই পৃথিবীতে। আপনার ভয়ের কিছু নাই, সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ উপরে, আল্লাহর বিশ্বাস যেহেতু আমাদের আছে, মনে রাখবেন আপনাকে কেউ এখানে দাবায় রাখতে পারবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা দেশের মানুষ তাকাই থাকবে, শুধু আপনাদের কাছে আমার বিবেচনা বুঝে আপনারা যৌক্তিক ভাবে বের হয়ে যাচ্ছেন। আপনাদের জায়গায় আমি থাকলে
আমি হয়তো থাকতাম না, বের হয়ে যেতাম। তারপর আল্লাহর রাস্তায় আমি বলার ব্যবস্থা করতেছি। ভাই, সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা হয়তো যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই, আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে নতুন করে আর কিছু কোনো বলার অবকাশ রাখে না, কারণ ইতিমধ্যে এই ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। তো উনি যখন পালায়ে যাবে ভাব, উনি যে বক্তব্যটা দিয়েছিল সেই বক্তব্যটাই আপনাকে শোনাইছি। দর্শক, এখন উনি প্যারিসে যেয়ে এবং লন্ডনে যেয়ে যে সমস্ত বক্তব্য দিচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নামে, সেই বক্তব্যটাও কিন্তু আপনাদের শোনাইছি। দর্শক, এখন আপনাদের সাথে আরেক মন্ত্রীর কিছু গুণগান গাবো। অবশ্যই ধৈর্য সহকারে সেই গুণগানগুলো আপনারা একটু শোনেন। আমাদের দেশের একটানা 16 বছর ধরে রাজত্ব করেছে যে সরকারের আমলে, যে হাসান মাহমুদ মন্ত্রী সাহেব, উনি এক এক সময় এক এক মন্ত্রী ছিল। উনি বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন, উনি রাজস্ব পরিবেশ মন্ত্রী ছিলেন। তো যাই হোক, এখন হাসান মাহমুদ তথ্য প্রযুক্তি যে মন্ত্রী, সেই মন্ত্রিত্ব উনি করেছে, আর উনার হাতে অনেক ক্ষমতা। দর্শক, এই হাসান মাহমুদ একটি মানুষ, ইনার কাছে এত টাকা কোত্থেকে আসলো? এত টাকা, যেখানে উনি পালাইতে গেছিল বাংলাদেশের এয়ারপোর্টে ওনাকে আটকাই দেওয়া হয়েছে। চেষ্টা করছিল অনেকবার পাওয়ার, ঘুষ টুস দিয়ে যাওয়ার জন্য। তো বর্তমান যে সেনা সদস্যরা রয়েছে, ওনারা তো আসলে 2 নম্বরই কাজে লিপ্ত না। ওনাদের কাজ আছে সলিড কাজ, এক কথার মানুষ। ওনারা কখনো 2 নম্বরই পছন্দ করে না। যদিও বা কেউ অফার দেয়, ওনারা কিন্তু এই কাজগুলি করে না। দর্শক, আজকের এই কথাগুলো, এই ভিডিওটি অনেকেরই হয়তো ভালো লাগবে না। তো জানি অনেকের ভালো লাগবে না, তাদের জন্য সুব্যবস্থা আছে ভালো লাগানোর জন্য। তো ব্যারিস্টার সুমন ভাই যেমন মধু ঢালে দেয় কথার মধ্যে, আমি কিন্তু আমার মধু ঢালে দিতে পারি না। প্রিয় দর্শক, এই হাসান মাহমুদের ঘরে তাদের যে একটি তথ্য বেরিয়ে এসেছে, ইতিমধ্যে আপনারা হয়তো কম বেশি অনেকেই শুনেছেন, অনেকে শোনেন নাই। এই হাসান মাহমুদের ঘরে এবং তার যে অর্থ আছে, তিনি কিন্তু মোটামুটি 25,000 কোটি টাকার মালিক। আপনারা কি ভাবতে পারছেন? 25,000 কোটি টাকা মালিক, যেখানে পদ্মা সেতু করতে লাগছে আমাকে 40,000 কোটি টাকা। তো বোঝেন, তার একার কাছে যদি এরকম পদ্মা সেতুর টাকা থাকে, তাহলে বাংলাদেশের টাকা সাধারণ জনগণের কাছে কি থাকবে? তাহলে কি এই জন্যই তো 12 টাকা কেজি আলু, সেটা আমরা 70 টাকায় কিনে খাই। 15 টাকা ডিমের হালি, সেই ডিম আমি 50 টাকা 80-60 টাকা কিনে খাই, এখন পর্যন্ত খাইতেছি। আবার এখন নতুন পায়তারা শুরু করছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজিব জয়। উনি এখন কিছু কথা বলতেছে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করে, আমরা দেখে নেব। আরে ভাই, তোমরা তো দেখবাই, হাজার হাজার কোটি টাকা, এত টাকা লুটপাট করে দেশের থেকে নিয়ে গেছো। তুমি 32 লাখ টাকা বেতন নিছো, সেই টাকা তো আমাদের জনগণের টাকা। কাজ ছাড়া মাসে মাসে 32 লাখ টাকা বেতন নিছো। তা আমি বেশি কথা বাড়াইতে চাই না, সেই হাসান মাহমুদের গুণগান একটু শুনে আসি, চলেন। তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়েন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় 3টি 15 তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন 100 কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশে সম্পদ গড়েননি, সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে 1000 কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ, বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা।
হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন। বিতর্কিত হাসান মাহমুদ বন, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা 16 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।